আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গত পর্ব অনুযায়ী, অর্থাৎ আমাদের গাইডলাইন পর্ব ১ সেই অনুযায়ী দ্বিতীয় পর্ব এটা। এবং গত পর্বে আমরা বলেছিলাম কয়টা প্রাইভেট পড়া উচিত, কতক্ষণ পড়া উচিত, কিভাবে হচ্ছে আমাদের টাইমগুলো ম্যানেজমেন্ট করব সেটা। তো এই পর্বতে আমরা কথা বলবো যে এই যে ক্লাস 9, 10 এবং এসএসসির সায়েন্সের সাবজেক্টগুলো কিভাবে প্রথমত আমাদের স্টার্ট করা উচিত। তো এক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হয় যে ভাইয়া এতগুলো অধ্যায়, এরপরও হচ্ছে আমাদের অনেক কঠিন লাগবে, আরও অনেক কিছু সমস্যা হবে। তো এই প্রাথমিক যে সমস্যাগুলো হয়, এই প্রাথমিক সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই আসি আমাদের ফিজিক্স সাবজেক্টটা নিয়ে। তো এর আগে একটা জনপ্রিয় আমাদের প্রশ্ন যে বই পড়বো নাকি স্যারের নোট ফলো করব। তাহলে বই ভার্সেস স্যারের যে নোট খাতাটা সেটা, তাহলে বই এবং নোট খাতার মধ্যে কোনটা ফলো করা উচিত এটা একটু কথা নিয়ে বলি। তো দেখো, তোমাদের এসএসসির যে প্রশ্ন সেটা বই থেকেই হবে, এর বাইরে কোথাও যাবে না। অর্থাৎ বইয়ের যে টপিকগুলো আছে এটা তোমাদের হচ্ছে এসএসসিতে আসবে। এমসিকিউ বলো, সিকিউ বলো, ক খ বলো, অর্থাৎ জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন সবগুলো তোমাদের বই থেকেই আসবে এবং হুবহু আসবে বই থেকে। তাহলে বইয়ের টপিকগুলো আসবে এবং এমসিকিউ লাইন থেকে আসে সেটা। তো এই যে টপিক, এই টপিকটা পাবো আমরা হচ্ছে স্যারের নোট খাতায়। ফুল ডিটেলস পাবো হচ্ছে স্যারের কোথায়, নোট খাতায়। তার মানে বইয়ে ধরো একটা লাইন লেখা আছে বা একটা ওয়ার্ড লেখা আছে, ধরো কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডের ফুল বিশ্লেষণ পাবো আমরা হচ্ছে আমাদের নোট খাতায়। তার মানে তুমি যখন বইটা রিডিং পড়তে যাবা, প্রথমেই যদি তুমি বইটা নিতে যাও, ধরো প্রথম দিনে তুমি বইটা পড়লা, পড়ে দেখলা যে এই ওয়ার্ড তুমি জানোই না, বইয়ে একটা লাইন লিখে চলে গেছে। তার মানে তখন তোমার কাছে এই ওয়ার্ডটা অনেক কঠিন মনে হবে, বইটা কঠিন মনে হবে, তুমি তখন আর কি করবে না, বইটা পড়তে তোমার ভালো লাগবে না আর। তার মানে আমি তোমাকে প্রথমে বই পড়তে নিষেধ করলাম, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কী করবো তাহলে? তাহলে ধরো তোমার পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি। যখন তোমার স্যার পুরো প্রাইভেটে, অর্থাৎ প্রাইভেটে বাসায় পড়ো বা ব্যাসে পড়ো, প্রাইভেটে পুরো গতি অধ্যায়টা শেষ করবে, তারপরে তুমি বইয়ে আসো। তার মানে তোমাকে প্রথমত নোট ফলো করতে হবে, নোটটা শেষ করলা, এরপরে তুমি কী করবা, বই পড়বা। এখন দেখো, বইয়ের যে কঠিন যে ওয়ার্ডটা তোমার কাছে ছিল, নোট তুমি এই অধ্যায়টা শেষ করে আসার পরে বই পড়ার কারণে দেখবে তোমার কাছে বইটা অনেক সহজ মনে হবে। তুমি নোট পড়ার আগে বই পড়লে বই তোমার কাছে ধরো 50% পড়া বুঝতে পারবা, 50% বুঝবা না। কিন্তু নোট পড়ার পরে বা তোমার ওই স্যারের কাছে অধ্যায়টা শেষ করার পরে তারপরে তুমি বই পড়লে তোমার কাছে 100% বইটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে তোমাকে নোটও পড়তে হবে, বইও পড়তে হবে। নোট পড়ে বই পড়লে তোমার কাছে বইটা সহজ মনে হবে। আর তুমি যদি বই পড়ার পর নোট পড়তে যাও, তখন তোমার কাছে নোট মনে হবে অনেক বড়, বিস্তারিত মনে হবে, ঝামেলা হয়ে যাবে। তার মানে প্রথমত তুমি স্যারে ক্লাস করবা, ক্লাস করার পরে সেই ক্লাসে যে নোটগুলো দিবে বা যে নোট তোমার খাতায় লেখা থাকবে সেগুলো ধরো গতি অধ্যায় শেষ করতে সময় লাগে প্রায় ধরো 1 মাসের মতো। তার মানে 1 মাস তুমি বইয়ে হাত দিও না। এরপরে তুমি কি করলা, বই পড়লা। বই পড়ার পরে 3 নম্বরে তুমি হচ্ছে এখন প্রশ্ন সলভে গেলাম, যে দেখি একটু বোর্ড প্রশ্নগুলো সলভ করি। যাওয়ার পরে দেখলা যে প্রশ্ন আছে 11টার মধ্যে মাত্র তুমি 2টা অঙ্ক সলভ করতে পারতেছো, বাকি 9টা অধ্যায় অঙ্ক তুমি সলভ করতে পারতেছো না। এখন তোমার মাথা যাবে ঘুরে, হাই হাই, আমি নোট পড়লাম, বই পড়লাম, পড়ার পর প্রশ্ন সলভ করতে গেলাম, যাই দেখি মাত্র 2টা অঙ্ক পারতেছি, 9টা পারতেছি না, ভুল হচ্ছে। এখন আমার করণীয় কি? তুমি যে 2টা পারছো, ওই 2টাই তোমার লাভ। কারণ 1 মাস বা 2 মাসে তুমি যে 2টা অঙ্ক পারছো, তোমার লাভ এটা। তোমার এখন 9টা, এই 11টা অঙ্ক পারতে হবে না। এখন তোমার অঙ্ক করারই কথা না, তুমি অঙ্ক করবা পুরো বই। যখন তোমার ধরো এই দ্বিতীয় অধ্যায় শেষ করলাম, এখানে 2টা অঙ্ক পারছো, এরপরে ধরো হচ্ছে তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ধরো প্রথম সাময়িকে কয়েকটা অধ্যায় আছে, 1, 2, 3, 4, 5। তাহলে এখন তুমি অঙ্ক পারছিলে 2টা। এরপর তৃতীয় অধ্যায় কয়টা পারছিলে? 11টার মধ্যে 2টা অঙ্ক পারছিলা। তৃতীয় অধ্যায়ে 11টার মধ্যে ধরে 2টা পারলাম। চতুর্থ অধ্যায়ে 11টার মধ্যে 2টা পারছো। পঞ্চম অধ্যায়ে 11টার মধ্যে 2টা পারছো। তার মানে দেখো, এই যে কয়েকটা অধ্যায়, ধরো এই কয়েকটা অধ্যায় 6 মাস সময়, প্রথম সাময়িক পরীক্ষার হচ্ছে 6 মাস। তাহলে তুমি অঙ্ক শিখলে মোট কয়টা? 2, 2, 2, 2, তাহলে হচ্ছে মোট অঙ্ক 8টা। টোটাল কথা ছিল 44টা অঙ্ক ছিল তোমার কাছে, তার মধ্যে তুমি 8টা পারছো। তার মানে তোমার কাছে অঙ্ক বাকি আছে 36টা। এখন তুমি দেখো, এই 5টা অধ্যায় শেষ করার পরে দ্বিতীয় অধ্যায় তুমি 2 দিন বাসায় পড়লা। পড়ার পর যখন তুমি আবার এই 11টা অঙ্ক সলভ করতে গেছো, এবার তুমি দেখো 11টার মধ্যে তুমি আর 2টা না, এবার তুমি 10টা অঙ্ক পারবা। অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তার মানে প্রথমে যখন তুমি 2টা পারছিলা,
2টা পারার পর যখন ভাবতেছো যে আমার ফ্রেন্ডরা সব 11টা পারতেছে, আমি 2টা পারতেছি, এটা তোমার ব্যর্থতা না। এটা হচ্ছে তোমার ব্রেনটা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারছে এবং ব্রেনটা কতটুকু শক্ত হয়েছে বা ব্রেনটা কীরকম বিকশিত হয়েছে। কিন্তু দেখো তুমি কিন্তু পরীক্ষার আগে কিন্তু 10টা অঙ্ক সলভ করতে পারতেছো, অর্থাৎ তোমার অঙ্ক কিন্তু 11টায় অলরেডি হয়ে গেছে। তুমি যদি এই যে 2টা অঙ্ক পারার পর ডিপ্রেশনে চলে যাও, হ্যাঁ হ্যাঁ আমার ফ্রেন্ড এতগুলো শেষ করলো, আমি কিছু করতে পারতেছি না, তোমার পাশের বন্ধু, তোমার ধরো 2জন বসে আসো প্রাইভেট স্যারের রুমে, প্রাইভেট স্যার একটা অঙ্ক দিল, তুমি পারোনি, তোমার বন্ধু ঘট ঘট করে অঙ্ক করে দিছে, তুমি যদি এখন সেটা দেখে ওর সাথে কম্পেয়ার করে নিজের অবস্থা যাচাই করো, তাহলে তুমি এখানে ধরা খাই যাবে। করতে হবে না তোমাকে যাচাই, তুমি পরীক্ষার আগে দেখো ওই অঙ্কটা পারো কিনা। ইনশাআল্লাহ তুমি পরীক্ষার আগে দেখবা এই 5টা অধ্যায় শেষ করার পর, পরীক্ষার আগে যদি ওই অধ্যায় করার পর ওই অধ্যায়ের অঙ্কটা করতে যাও, তখন তুমি পারবা। তোমার ব্রেন অটোমেটিক্যালি অঙ্কটা সলভ করে দিবে। তার মানে তোমার এই 2টা যে পারছিলা, এই 2টাই তোমার লাভ। তখন কিন্তু তোমার একটা অঙ্ক পারা উচিত ছিল না, বাট তুমি 2টা পারছো, 2টা তোমার লাভ। তার মানে আমি এখন বলি যে এই যে কঠিন লাগলো দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, আরেকটা কথা, যে স্যার যখন তোমাকে এই দ্বিতীয় অধ্যায় করাবে, স্যার তোমাকে এখানে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করাবে, স্যার বোর্ডে করাবে, অনেক সহজ অঙ্ক থাকবে, তারপরে হচ্ছে কঠিন অঙ্ক থাকবে। তো এই যে সহজ অঙ্কগুলো, এই সহজ অঙ্কগুলো তুমি শিখবা, আর কঠিন অঙ্কগুলো এমনি চোখ বুলাবা, এগুলো তুমি স্যার করতে দিলেও পারবা না। তোমার ফ্রেন্ড হয়তো পারবে, কখনো অন্য সাথে নিজেকে কম্পেয়ার করবে না, তোমার ফ্রেন্ড হয়তো পারবে, বাট তুমি পারবে না, এতে তোমার কিছু যায় আসে না, কারণ তুমি যে সহজগুলো পারছো এগুলো বোর্ডে আসবে, কঠিনগুলো বোর্ডে আসবে না। পরে যখন তুমি টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার তো আগে খোলা দরকার নাই, তুমি টেস্ট পেপার খুলবে কখন? ক্লাস 9 শেষ করার পর। আচ্ছা, তাহলে এই যে সহজ অঙ্কগুলো পারলা, যেটা ইউজুয়ালি ধরো ক্লাসে 100 জন ছাত্রের মধ্যে 20 জন এই কঠিন অঙ্ক পারবে, আর 80 জন এই কঠিন অঙ্ক পারবে না, সহজগুলো পারবে। তার মানে তোমাকে এই 20-এর মধ্যে আসতে হবে না, কারণ পরীক্ষা এসএসসি যখন দিবা তখন 100 জনই ওই অঙ্কটা পারবে। তার মানে তুমি এখন সহজ অঙ্ক যেটা পারতেছো এটা তোমার লাভ, কঠিন অঙ্ক তোমাকে পারতে হবে না, ওটা নিয়ে ডিপ্রেশনে যেতে হবে না। তার মানে কঠিন জিনিস তোমাকে স্কিপ করতে হবে, অ্যাভয়েড করতে হবে। যেটা পারলে না ঠিক আছে, আমি পরে বাসায় যা দেখবো যে কেন পারলাম না। তুমি দেখো ওই কঠিন অঙ্কটা বাসায় এসে একটু যদি খোলো খাতা, তখন তোমার মাথায় ওই অঙ্কটা ঢুকে যাবে, বা তোমার কাছে তখন সহজ মনে হবে। পরের দিন দেখবা তোমাকে স্যার ওই অঙ্ক আর দিবে না, কারণ তুমি ওই অঙ্ক বাসায় করে গেছো। তোমাকে মেইনলি স্যার কঠিন অঙ্ক দেয়ই হচ্ছে তুমি এখানে আটকে যাবা, আটকে যাওয়ার পর বাসায় যায় একটু ভাববা, করবা, দেন দেখবা পরের দিন স্যার ওই অঙ্কটা দিচ্ছে না। তার মানে স্যার কিন্তু অলরেডি বুঝে গেছে তুমি বাসায় যাই অঙ্ক নিয়ে ভাবছো। কিন্তু এই যে ছেলে 20 জন এই অঙ্কটা পারছিল, ওরা কিন্তু বাসায় যার ভাববে না, ওরা মাল্টি ট্যালেন্টেড, ওদের ভাবতে হবে না। তুমি যেহেতু টপার ক্লাসের না, টপার হলে আলাদা হিসাব। তো যাই হোক, তাহলে কথা বললাম যে আমাদের সহজ অঙ্ক পারতে হবে, কঠিন অঙ্ক পারার কোনো সম্ভাবনার দরকার নাই। আবার ধরো এবার হচ্ছে তুমি গাইড খুললা, গাইডে অঙ্ক আছে হচ্ছে 20টা। তো গাইডে 20টা সৃজনশীলের মধ্যে প্রথমত এর মধ্যে 10টা সৃজনশীল থাকে সহজ, 10টা থাকে কঠিন। তুমি এই 10টা সহজ করো, কঠিনগুলোকে অ্যাভয়েড করো। তুমি বোর্ডের যদি ধরো বোর্ডের প্রশ্ন আছে হচ্ছে 12টা, একটা অধ্যায় শেষে বোর্ডে ধরো 20, 21, 22-এর মোট 12টা প্রশ্ন আছে। 12টার মধ্যে তুমি হচ্ছে 6টা পারলা আর 6টা পারোনি, কারণ এই 6টা কঠিন আছে বা অন্য টাইপের, তুমি এই টাইপ এখনও শেখোনি। এই যে 6টা পারছো, ওই 6টা তোমার লাভ। এই 6টা দেখো, ওই যে ধরো ওই বোর্ডে, ধরো ঢাকা বোর্ডের কথাই বলি, যদি ঢাকা বোর্ডের হয়, ঢাকা বোর্ডে যে 11টা প্রশ্ন ছিল, ফিজিক্সে থাকে 8টা প্রশ্ন, 8টার মধ্যে 5টা করতে হয়। দেখো এই যে 5টা আর 3টা থাকে কঠিন, থাকে অলরেডি কঠিন থাকে এই 3টা। দেখো এই 3টা এই 6টার মধ্যে পড়ে গেছে। তার মানে এই 3টা ওই বোর্ডে যারা সিনিয়র ছিল তারাও পারেনি, তোমাকেও পারতে হবে না। তার মানে তুমি যে সহজ 6টা পারছো, এই 6টা তোমার লাভ। আশা করি বোঝাতে পারছি যে আমরা গাইড দেখে যে কম অঙ্ক পারবো দেখে আমরা ডিপ্রেশনে যাব, এরকম করা যাবে না। এটা ফিজিক্সের ক্ষেত্রে, এটা ম্যাথের ক্ষেত্রে, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে। আচ্ছা, ফিজিক্সের কথা মোটামুটি বললাম। এবার হচ্ছে কেমিস্ট্রির কথা। কেমিস্ট্রি সহজ লাগবে, বেশ কিছু প্রথম দিকের অধ্যায়গুলো আছে সহজ লাগবে। তুমি হচ্ছে প্রথমে স্যারের নোট খাতা ফলো করবা বা স্যারের ক্লাস করবা, তারপর বই পড়বা, তারপরে এমসিকিউ করে, তারপর হচ্ছে সিকিউ করবা। দেখবা কেমিস্ট্রিতে ওরকম ম্যাথের মতো ঝামেলা হবে না, নতুন নতুন কিছু অধ্যায় আছে, এগুলো অনেক ইন্টারেস্টিং অধ্যায়। তুমি যে স্যারের কাছে পড়বা ইনশাল্লাহ সেই স্যারের পড়াটা এমনি বুঝে যাবে। কেমিস্ট্রিতে ঝামেলা হয় না। আচ্ছা, ঝামেলা হয় কোথায় যায়? যে কেমিস্ট্রি জৈব, যে আমাদের কি বলে ওটা, খনিজ সম্পদ ও জীবাশ্ম, সেখানে দেওয়া আছে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি বা যেখানে হচ্ছে জৈব রসায়ন, সেখানে একটু ঝামেলা হবে, বিক্রিয়া টিক্রিয়া আছে। তো তুমি চাইলে ওই অধ্যায় স্কিপ করতে পারো, যেহেতু প্রথম দ্বিতীয় সময় কি অধ্যায় নাই, তার মানে 9-এ এটা লাগবে না। 10-এ যায়, তুমি যখন 10-এ অধ্যায়টা করবা, ক্লাস 10-এ যে অধ্যায়টা করবা, তখন তোমার কাছে অলরেডি ইজি হয়ে যাবে। অর্থাৎ ক্লাস 10-এ উঠলে তোমার ব্রেনটা পাকাপোক্ত হয়ে গেছে, তখন এই অধ্যায়টা তখন ইজি লাগবে। তার মানে 9-এ তোমার একটা বন্ধু যদি 11 অধ্যায় শেষ করে ফেলে, সে এসে যদি তোমাকে বলে, তুমি তাকে ঠাস করে একটা চল লাগিয়ে দেবে, দিয়ে বলবে এই অধ্যায় আমাদের এখন লাগবে না।
ক্লাস 10-এ ওঠো, এসএসসির আগে দেখবা অনেকে আছে এসএসসির 1 মাস আগে বা এসএসসির আগের দিন 11 অধ্যায় শেষ করে যায়। তার মানে ওই অধ্যায় তুমি তখন শেষ করতে পারবে, আগে তোমাকে শেষ করার মতো কোনো প্যারা নিতে হবে না। কেমিস্ট্রি অ্যাজ ইউজুয়াল সহজ আছে। তার মানে কী করবে, প্রথমে স্যারের নোট ফলো করবা, এরপরে বই পড়বা, এরপরে এমসিকিউ সিকিউ গাইড করে শেষ। এখানেও একই কথা যে ভাই তোমাকে 11টার মধ্যে 11টা সৃজনশীল পারতে হবে এমন না, তুমি 2টা 3টা করে আস্তে আস্তে গ্রো আপ করবে তোমার ব্রেনকে। আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, যে ম্যাথে জেনারেল ম্যাথে হচ্ছে 17টা অধ্যায়। আচ্ছা ভাই 17টা অধ্যায় দেখবা, 17টা অধ্যায়ের মধ্যে 4টা বিভাগ করা আছে, পরীক্ষাতেও 4টা বিভাগ থাকবে, প্রতিটা বিভাগে কমপক্ষে 3টা করে অধ্যায় থাকবে, 3টা করে অধ্যায় থাকবে। তার মানে ধরো এই 3টা করে অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় কঠিন থাকবে, বাকি 2টা অধ্যায় সহজ হবে, সবগুলো তাই। তার মানে তুমি যদি এখন এই কঠিন একটা অধ্যায় শুরু করো আর ওই অধ্যায়ের অঙ্ক করে তুমি যদি না পারো, তোমার মাথাকে দরকার নেই, তুমি ওই অধ্যায়টাই বাদ দাও। এখন কঠিন লাগলো একবার করার পরে, স্যারের কাছে করার পরে কঠিন লাগলো, ঠিক আছে তাহলে আমি বাকি যে 2টা সহজ অধ্যায় আছে এখান থেকে অঙ্কগুলো করবো পরীক্ষায়। এটা আমাদের তোমার ব্রেনে সেট আপ দাও যে পরীক্ষায় আমি এখান থেকে অঙ্ক করব। তুমি যদি এখন পারার জন্য হলে এই অধ্যায় থেকে কঠিন কঠিন অঙ্ক করে গেছো, তোমার দেখবা যে ব্রেন এই অধ্যায়ের কাজ করবে না, হয়তো তুমি ব্রেনে সেট আপ দিছো ওই অধ্যায় থেকে করতে হবে। তুমি এই 2টা সহজ অধ্যায় থেকে করো, দেখবা পরীক্ষায় আসলে তুমি এই কঠিন অধ্যায় থেকে অঙ্ক করে দিবা, পরীক্ষায় কিন্তু তখন এই সহজ অধ্যায় থেকে অঙ্ক করবে না, এটা অটোমেটিক্যালি ব্রেন করে দিবে। তার মানে আমি বলি যে তুমি প্রথমত কঠিন অধ্যায় করার পর, কঠিন অধ্যায় আবার কী জিনিস, সব অধ্যায় সহজ, কঠিন লাগতেছে কারণ তুমি এখানে সময় দাওনি বা ওটা নিয়ে তোমার ভাবনা চিন্তা করার সময় হয়নি, বা তুমি ওখানে ঠিকমতো বোঝোনি। এখন একটা অনুশীলনীর ধরো 18টা অঙ্কের মধ্যে 15টা অঙ্ক থাকে সহজ, 3টা অঙ্ক থাকে কঠিন। তুমি যদি এখন এই 3টা অঙ্ক নিয়ে সারা রাত কাভার করে দাও, তোমার তো রাতটা নষ্ট হয়ে যাবে। তুমি 15টা অঙ্ক করো, 3টার মধ্যে একটু ভাবনা চিন্তা করো, এই 3টা তুমি পুরো 1 সপ্তাহ সময় নিয়ে করো, এই 15টা তুমি রেগুলার করো, তোমার অঙ্ক মনে থাকবে। আচ্ছা আমি তাহলে বলি যে সহজ যেটা লাগবে, যেটা কঠিন লাগবে সেটা তখন বাদ দাও, ওই দিন ভেবো না, অন্য একটা দিন সময় নিয়ে ভাবো, আস্তে আস্তে সময় যখন গ্যাপ সময় পাবো তখন ওটা নিয়ে ভাবো, তোমাকে যে কঠিন অঙ্ক পারতেই হবে এমন না। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে অঙ্ক মনে থাকে না ভাই, অঙ্ক পারি না, অঙ্ক ভুলে যাই। তুমি তো অঙ্ক ভুলে যাবাই। ধরো এখন হচ্ছে জানুয়ারি মাসে তুমি 2য় অধ্যায় করছো অঙ্কের। তুমি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে আবার 2য় অধ্যায়ের ওই একটা অঙ্ক তোমাকে করতে দেওয়া হয়, তুমি পারবে না, কারণ মাঝখানে তুমি 4টা মাস করনি। আরে ভাই 4 মাস যদি কোনো কিছু তোমাকে তোমার সামনে না নিয়ে আসা হয়, তুমি তো ওর কথা ভুলে যাবাই, স্বাভাবিক। তুমি যদি এরকম করতে জানুয়ারিতে দ্বিতীয় অধ্যায় শেষ করলা, আচ্ছা ফেব্রুয়ারিতে কোনো এক সপ্তাহে বা তোমাকে হচ্ছে 7 দিন পর পর ওই অঙ্কগুলো না করলে তোমাকে অঙ্কগুলো দেখতে হবে, জাস্ট চোখ বুলাবা, তার মানে তোমার অঙ্কগুলো মনে থাকবে। আচ্ছা ধরো মোবাইলের কথাই বলি, তুমি হচ্ছে মোবাইল বা একটা মোবাইলে ধরো তুমি গুগলে যাওয়ার পরে কোথায় কীভাবে কী খুঁজতে হয় তুমি রেগুলার সেখানে যাও, এবং সেই ওয়েবসাইটে তুমি রেগুলার 1 মিনিটের মধ্যে খুঁজে পাও। বাট তুমি যদি 4 মাস পর যাও, তুমি কিন্তু অলরেডি কীভাবে সার্চ করতে হয় বা কোথায় যে ওয়েবসাইটে পেতে হয় তুমি কিন্তু ভুলে গেছো। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর সেই ওয়েবসাইট তুমি কিন্তু খুঁজে পাবা, এটা কিন্তু সময় লাগবে। যদি পিসির কথাই বলি, যে পিসিতে একটা ফোল্ডারের মধ্যে তুমি একটা ছবি রাখছো, তুমি 4 মাস পর পিসি অন করলে তুমি দেখবা যে ওই ফোল্ডারের কথা মনে নাই, বা ওই ফোল্ডারের মধ্যে আরও যে হচ্ছে আমাদের সেগমেন্টগুলো আছে ভুলে গেছো, তোমাকে তখন খুঁজতে হবে যে হ্যাঁ কোনটার মধ্যে রাখছি। তো ভাইয়া পড়াশোনার ক্ষেত্রেও ব্রেনটা ওই রকমইভাবে সেট আপ দিতে হবে তোমাকে। তার মানে তুমি যদি রেগুলার এই অধ্যায়টাতে যাও, রেগুলার বলতে আমি বলতেছি না যে প্রতিদিনই যেতে হবে, তুমি 7 দিন বা 14 দিন পর পর তুমি ওই অধ্যায়ে যাও। কীরকম করে পড়াশোনা করবে, যেমন একটি কথা বলি, এখন ধরো তুমি প্রথম মাসে 2য় অধ্যায় শেষ করছো, এটা হচ্ছে প্রথম মাসে 2 3 4 5, এটা হচ্ছে মাস, এর পাশে হচ্ছে অধ্যায়ের নাম 2য় অধ্যায়। এরপরে 2য় মাসে তুমি 3য় অধ্যায় শেষ করছো, 3য় মাসে কি করবা, 3য় মাসের শুরুতে এই 2 আর 3 অধ্যায় একবার রিভিশন দিবা, 2+3 দেওয়ার পরে তুমি 4র্থ অধ্যায় শুরু করো। তাহলে কি হলো, তোমার এই 2টা রিভিশন হয়ে গেল কিন্তু অলরেডি। এগুলো তো সপ্তাহের মধ্যে একবার চোখ মিলাবা, বাট এবার কিন্তু তোমাকে অঙ্কটা করতে হবে 3য় মাসে যেয়ে। তাহলে তোমার 4টা অধ্যায় করা হয়ে গেল এখানে। 4র্থ মাসে কি করবা তুমি, 4র্থ মাসে 2+3+4 অধ্যায় করার পরে 5ম অধ্যায়ে যাও, এটা কিন্তু আবার রিভিশন হয়ে গেল তোমাকে। এরপরে 5ম মাসে কি করবা, এই কয়টা অধ্যায় 5ম মাসে 6ষ্ঠ অধ্যায় করার পরে এই কয়টা অধ্যায় আবার রিভিশন দিতে পারতে, এবার 6ষ্ঠ অধ্যায়টা আগে করো, এরপরে 2 3 4 5 6 করো।
তাহলে কি হলো, তোমাকে অঙ্ক রিভিশনের উপর থাকলো এবং তুমি পরীক্ষার আগে রিভিশন না দিয়ে করতে পারবে, কারণ তুমি এই অধ্যায়গুলো রেগুলার প্র্যাকটিস করছো। আর তোমার যদি এমন হয় যে তুমি প্রথম মাসে দ্বিতীয় অধ্যায় করছো, আবার পঞ্চম মাসে যে দ্বিতীয় অধ্যায় হাত দিছো, ভাই তোমাকে গাইড অঙ্ক খুলে দিলে তুমি অঙ্ক বুঝবা না, আর ভুলে গেছো অঙ্ক সিস্টেম কীভাবে করতে হয়। তার মানে অঙ্কটা প্র্যাকটিসের বিষয়, তোমাকে এটা রেগুলার উপর প্র্যাকটিস রাখতে হবে। ফিজিক্সের ক্ষেত্রেও তাই, তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস তুমি এটা পারবা না কখনো। এখন আছে অনেক মাল্টি ট্যালেন্টেড যারা অঙ্ক দেখলে করে দেয়, ভাই তুমি ওই লেভেলের না, তাহলে তুমি এই ভিডিও দেখতে না যে কীভাবে পড়াশোনা সহজ করতে হয়, ওরা অলরেডি স্কিপ করে গেছে। তার মানে তোমাকে আমি বোঝাচ্ছি মিডল ক্লাস একজন সাধারণ স্টুডেন্ট কীভাবে এটা কভার করতে পারে। তো তার মানে তুমি এই অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করবে, দেখবে আস্তে আস্তে তোমাকে অঙ্ক মুখস্থ না করে অঙ্ক তুমি মনে রাখতে পারবা। আবার বেশ কিছু অঙ্ক আছে যেগুলো নিয়ে মুখস্থ করতে হয়, ঠিক আছে মুখস্থই করবা, যে অঙ্ক কীভাবে মুখস্থ করবা, একটা অঙ্ক তুমি যদি 10 বার করো তোমার অলরেডি মুখস্থ হয়ে যাবে সেটা। এভাবে অঙ্ক মুখস্থ করা যায়, এটাকে বাংলা লাইন না যে তুমি বারবার রিডিং করে মুখস্থ করবা, তোমাকে অঙ্ক করে মুখস্থ করতে হবে, বারবার করতে হবে। আচ্ছা, এরপরে আরও যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে কী বললাম, ফিজিক্স বললাম, কেমিস্ট্রি বললাম, ম্যাথ বললাম, বায়োলজির ক্ষেত্রেও তাই। বায়োলজির ক্ষেত্রে ওই যে স্যারের নোটটা স্যার একবার বোঝানোর পরে তুমি বায়োলজি বইটা খুললা, তারপরে বায়োলজি বইটা খুললে তখন দেখবা অধ্যায়টা তোমার কাছে সহজ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা কথা বলি যে কি প্রশ্ন, ওটা মনে হচ্ছে না প্রশ্নটা আমার। আচ্ছা, তো এই যে ধরো 6 মাস, 6 অর্থাৎ 4 6 24, ধরো এখানে হচ্ছে এগুলোতে তুমি 4 মাস করে পেলে, 9-এ তো 12 মাসই পাবা তুমি, ঠিক আছে। তো এই যে 6 মাস, তুমি যে অধ্যায়টা 6 মাসে করছো, তোমাকে এই যে 12 মাসে তোমার দেখবা যে তোমার বইটা প্রায় 80% শেষ। বই 80% শেষ হলেও তুমি 60% তুমি গ্রহণ করতে পারতেছো, 40% পারোনি। এই যে বাকি ক্লাস 10-এ, এটা হচ্ছে 10-এ, এটা হচ্ছে 9-এ, 10-এ তুমি 40% প্লাস আগের 60% সব কভার করো। তার মানে 80% শেষ করলে তুমি যে 60% নিতে পারছো বা 50% নিতে পারছো, এটাই তোমার লাভ। তোমাকে যখন তুমি প্রথমবার বইটা পড়লা, ধরো প্রথমবারও যখন বই পড়লা, তখন তুমি 20% গ্রহণ করলা, নিতে পারছো, বা প্রথমবার রিভিশনে তুমি প্রথম যখন স্যার পড়ালো, স্যার কিন্তু 100% পড়াইছে, বাট তুমি সেখানে নিচে 20% বা ধরলাম 30%। এরপরে স্যার যখন রিভিশন দিবে তখন দেখবা তোমার এই পার্সেন্টটা 60-এ গেছে। এরপরে যখন তুমি পরীক্ষার আগে পড়বা তখন দেখবা সেটা 80-তে গেছে। তার মানে তোমার পার্সেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তুমি যদি এখন স্যারের প্রথমবারই 100% করে শিওর করতে চাও, পারবা না। তাহলে প্রথমে তুমি 30% স্যারেরটা নিতে পারবা, এরপরে 60% হবে, এর পরীক্ষার আগে তোমাকে 80% দেখবা পরীক্ষা দিয়ে এমনি অভ্যস্ত হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম হবে যে তুমি কতটুকু গ্রহণ করতে পারছো। এখন তুমি প্রথমে কখনো 100% গ্রহণ করতে পারবে না, তুমি কখনো পরীক্ষায় 100% দিয়ে আসতে পারবে না, কারণ 9-এ এটা সম্ভবই না। তুমি 10-এ ওঠো, তোমার তখন সেখানে 90% হবে, এসএসসির আগে 100% এমনি হয়ে যাবে। তো এটা যে কোনো ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, এরকম করে গ্রো আপ করবে তোমার, আস্তে আস্তে পারবা। প্রথমে তোমাকে ওই সবগুলো পারতে হবে না, রিল্যাক্স, আমি আবার বলি রিল্যাক্স। তোমার হচ্ছে প্রথমে 17টা অধ্যায় দরকার নেই, তুমি 5টা অধ্যায় শেষ করো, ভালোভাবে শেষ করো। আমি চাই হচ্ছে কোয়ান্টিটি না কোয়ালিটি গ্রো আপ হোক তোমার। কোয়ান্টিটি আমাদের কম থাকলেও সমস্যা নেই, বাট সেটাকে কোয়ালিটিফুল হোক। তো এই হচ্ছে আজকে আমাদের কথাবার্তা। আশা করি সকলেই বুঝতে পেরেছো, যদি না বোঝো আবার ভিডিওতে দেখো। তো এগুলো হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, আমি কীভাবে পড়ি সেটা শেয়ার করলাম, আশা করি কাজে লাগবে অনেক। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।